নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি যখন আমার দেশে বিরাজমান, তখন ক্ষমতায় যাওয়াটা হইল পন্থা। তো ক্ষমতায় যাওয়ার জন্য যখন যা করা প্রয়োজন তাই করে, এখানে কোনো ছাড় নাই। আমি আবারও বলছি, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে এটাই হয়। কিভাবে ক্ষমতায় যাব? এই ইউনূস সরকার সাহেবের বহু ত্রুটি করে গেছেন উনি। ওনার কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেগুলা পূরণ হয়নি, উনি কোনো সংস্কার করতে পারেননি। আর আমি যদি বলি রাজনীতিবিদরা করতে দেননি, সেই বিতর্ক পরে, কিন্তু উনি করতে পারেননি। তো উনি করতে পারেননি যখন হইল, তাহলে আলটিমেটলি কি হইল? যারা তখন স্টিয়ারিংয়ে বসা ছিল, রাজনীতি স্টিয়ারিংয়ে এই পাপিয়ারা বসা ছিল, পাপিয়াপারা, তাদের হিসাবটা ছিল যে একটা গণতান্ত্রিক একটা নির্বাচন হয়ে ক্ষমতাটা গণতন্ত্রের সরকারের কাছে হস্তান্তর করুক। অযৌক্তিক বলছি না আমি, কিন্তু ক্ষমতায় যাওয়াটাই ছিল মেইন, যে কারণে অনেক কিছু হয় নাই। যত সংস্কারের কথা আমরা বলি, আমরা কিন্তু থেমে আছি। এখন পর্যন্ত কিন্তু কোনো সংস্কার হয় নাই, কমিটিও হয় নাই। ফাইনালি বললো যে সংশোধন হবে, সেই কমিটিও হয় নাই। বিরোধী দলের কাছে নাম চাইছে, সেই নামও নাকি এখনো আসে নাই। কেন আসে নাই সেই জায়গাটাই দিবে না বলছে। কেন দিবে না বা কেন আসে নাই, আপনি নর্মালি খুব সুস্থভাবে চিন্তা করে দেখেন। এই সরকার প্রায় 4 মাস ধরে দায়িত্ব নিছে। তো দায়িত্ব নিয়ে প্রথম সংসদে হওয়ার কথা কি ছিল, হয় নাই কেন সেই প্রশ্ন পরে। হওয়ার কথা যেটা ছিল, আমরা সবাই যারা আশাবাদী ছিলাম, আমি জানি না পাপিয়াদের দলের ভেতরে কি সিদ্ধান্ত তখন ছিল, আমরা জানি না সিদ্ধান্তটা কি ছিল। যে সংসদে যাওয়ার পর, সংসদে যাওয়ার আগে যেটা হওয়া ছিল, নির্বাচনের আগে এবং সংসদের অধিবেশনের আগে, মাঝখানে কি হওয়ার কথা ছিল? মাঝখানে হওয়ার কথা ছিল যে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদের সদস্য হিসাবে এই নির্বাচিত শাসন একটা ওত নিবেন। নেন নাই। জি, যারা নিছেন তারা নেওয়া না ওই ম্যাটেরিয়াল, কারণ তার ওই জামাত আর এনসিপি নিছে। আমি কিন্তু ত্রুটিতে যাচ্ছি। নেন নাই যেহেতু, তাহলে সংশোধন হচ্ছে না, সংস্কার হচ্ছে না। এই যে নেন নাই, ঠিক তখনই বিরোধী দলের সাথে এই সরকারের মানসিক গ্যাপ শুরু। তারপরে যখন সংসদ অধিবেশন বসলো, প্রথম অধিবেশন, সেই প্রথম অধিবেশন কি আলাপ হয়েছে? মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, বেদা পেশাল, মানে এই পেশালের কোনো অর্থ নাই। পুরোটা অধিবেশন এই এক আলাপ, গুপ্ত সুপ্ত। একবারও কি নিজেদেরকে আপনারা প্রশ্ন করছেন? মানে এই আলাপের বাইরে আসলে কোন আলাপ হওয়ার কথা ছিল বা দরকার ছিল? কি বললাম আমি শুরুতেই তো বললাম যে আমার যাওয়ার কথা ছিল কি, সংস্কার করব, গণভোটের আলোকে জুলাই, সেই বিষয় নিয়ে আলাপ হবে। হবে কি হবে না, বিতর্ক কেন বিতর্ক হবে? আপনি ওই ইস্যু নিয়ে বিতর্ক করতে থাকেন না মাসের পর মাস। গুপ্ত সুপ্ত, পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এই 55 বছর এক পেশাল। অথচ দুইটা দল ক্ষমতায় ছিল পর্যায়ক্রমে গণতান্ত্রিক, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের বিরোধী যারা বলতেছে তাদের বিচার করতে পারেন না। এটা কোন নাটক বাংলাদেশে? আপনি বিচারও করতে পারবেন না, নাটক। কেন বিচার করতে পারেন না? প্রবলেমটা কোথায়? আবার সর্বোপরি তাদেরকে 68টা সিটও দিয়ে দিলেন। সেই জন্য আমি বলছি, তাহলে সংসদে যেটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। না হলে তখন আপনার গ্যাপ হয়ে গেছে। এরপরে দ্বিতীয় অধিবেশন শুরু হইল। আমরা প্রথম অধিবেশন শুনলাম এই বিষয়গুলো আমরা পোক্ত করে আনবো। কোথায়? আসেন, কিছু অধ্যাদেশ যে বাতিল করলো, সংশোধন করে সুন্দর করে আনবেন। টোটালটা যে বুঝাই যায় গ্যাপ এবং গ্রহণযোগ্য না। এবং এটা মনে করেন অনেকটা, এটা কি বলে, মানুষের সাথে প্রতারণা করা। কারণ দ্বিতীয় অধিবেশন অলরেডি শুরু হয়ে গেছে। এই অধিবেশনটার নাম কিন্তু বাজেট অধিবেশন। তাহলে আপনি দেখেন আমরা কোথায় যাচ্ছি, বাজেট অধিবেশন। আপনার অন্য কাউকে লাগবে না কেন? এই যে আলাপটা করতেছে বাজেট অধিবেশন নিয়ে, বাজেট ভালো মন্দ সেটার আলোচনা আমি যাচ্ছি না। এটা কি হবে? বাজেট পাস হবে। আমি বলছি না পাস হওয়াটা অন্যায় বা অযৌক্তিক, কিন্তু আলোচনা করবেন কার সাথে? পার্লামেন্টের বিরোধী করলে কি হবে? 2/3 মেজরিটি তাদের আছে। পার্লামেন্টে 2/3 মেজরিটি যখন আছে, বাজেট পাস হয়ে যাবে। আমি বাজেটের কিন্তু বিরোধিতা করছি না, আমি বলছি পাস হওয়ার কায়দাটা। তাহলে সেই সংস্কারের আলাপটা কোথায়? এটা চলে গেল এখন কবর হয়ে। তাহলে আপনি এই যে সংসদ শুরু হইলো, শুরু থেকেই বিরোধী দল বলতে যা বুঝায়, জামাত এবং এনসিপি, তাদের সাথে আপনার একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এই গ্যাপ আপনি কি দিয়ে রিকভার করবেন? আর তাদের প্রয়োজনটাই বা কি? তাহলে আমার এই নির্বাচনটার হওয়ার আগে আমাদের বক্তব্য ছিল কি, হওয়ার পরে আমরা গেলাম কোথায়? তাহলে দেশের রাজনীতিতে কি হচ্ছে? একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন পর্যন্ত কিন্তু কোনো সংস্কার হয় নাই।
ফুল স্টপ। ওই যে 5ই আগস্ট সংবিধান যেখানে রাইখে গেছে শেখ হাসিনা, ঠিক সেই জায়গাটাই পড়ে রয়েছে, একটা শব্দ চেঞ্জ হয় নাই। তাহলে আমরা কিভাবে থাকলাম সংসদে আমরা ঠিক জানি না। সংবিধানের মোতাবেক যে তারিখ দেওয়া ছিল সংবিধানে যে এই তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে, সেই তারিখেও নির্বাচন হয় নাই। তাহলে কি হচ্ছে, দেশ চলতেছে। এখন দেশের কর্ণধার কারা? আজকে বিএনপি সরকার গঠন করে, ফাইন, ওনারা 5 বছর দেশ চালাবেন। এই যে 5 বছর দেশ চালাবেন, তাতে আপনি শুরুতে যে গ্যাপটা করে নিছেন এই বিরোধী দলের সাথে, বিরোধী দলের আর প্রয়োজন নেই। এখন আমার কাছে মনে হয় যে বিরোধী দল যাচ্ছে, যাবে, পার্লামেন্ট চলবে, আলোচনা চলবে, রাজনীতি চলবে তার আপন গতিতে। আমলারা যে নিয়মে চালায় সেই নিয়মে চলবে এবং আমলারা এই রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণ করবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি ফিরবো আপনার কাছে। জনাব এম এ আজিজ, আমি আপনার কাছে আরো একবার ফিরতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সম্প্রতি একজন বিরোধী দলীয় সাংসদ তিনি বলেছেন যে তার পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ তার জন্ম হয়েছে 1981 সালে। এমন একটি খবর প্রকাশ হয়েছে। আবার আমরা জানতে পেরেছি যে তার পিতা এখনো জীবিত। মানে এই বিষয়টি আসলে, এই যে এখানে গ্যাপটা আসলে কোথায়? এই মন সংসদে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য কথা বলা, জামাতের আমির জাসদ করত, তিনি জামাত করেছে। আবার জামাতের নায়েবে আমির তাহের সাহেব সংসদে বলেছে আমি শিশু মুক্তিযোদ্ধা। আর আপনি যে বললেন আর একটা নাম ভুলে গেছি, সে আবার বলছে আমার বাপের শহীদ হয়েছে, তার জন্ম 81 সালে। এই লোকের জন্মগ্রহণটা করলো কেমনে? 71 সালে যদি তার বাপ মুক্তিযুদ্ধ হয়ে মারা দিয়ে থাকে, তার জন্ম হলো কিভাবে? বাপ ছাড়াই জন্ম হলো। এখানে তথ্য তিনি দিয়েছেন, আবার খবরে বের হয়েছে যে তার বাবা এখনো জীবিত। এই জন্য বলছি যে জামাতের আসলে ভিতরগতভাবে, ভিতরে সবার ভিতরে যে 71-এর বিরোধিতা যে করছে, এইটার ব্যাপারে অনুশোচনা হয় এবং এটা আতঙ্কিত হয়, যার ফলে সবাই মুক্তিযুদ্ধকে কিন্তু আসলে আলিঙ্গন মনে মনে করে, প্রকাশ্যে করে না। যার ফলে কেউ বাপে হয় চাচা, বাপে মুক্তিযোদ্ধা, নাহলে চাচা মুক্তিযোদ্ধা, নাহলে তিনি তো শিশু মুক্তিযোদ্ধা কিন্তু বলে, কিন্তু স্বীকার করে না। যখনই মুক্তিযোদ্ধার কথা জিজ্ঞেস করবেন, ইতিহাসের কথা, তখন কিন্তু বলবে আমার জন্ম হয় নাই। এখন আবার জন্ম হয় নাই, তারপরেও সে শিশু মুক্তিযোদ্ধা, তার বাপের মুক্তিযোদ্ধা। সুতরাং এটা হচ্ছে দ্বিচারিতাই আমি বলবো। আসলে মুক্তিযুদ্ধ একটা হয়েছে এবং সেখানে তার মতো মুক্তিযুদ্ধে যে দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, ওই মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর অবস্থাটা তিনি তো অনেক হিসাব দিচ্ছিলেন যে তার পরিবারে অনেক মুক্তিযোদ্ধা আছেন এবং তার মা হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আর তার পরিবারের মধ্যে, তিনি কিন্তু এমন কথা বলেছিলেন। না, মুক্তিযোদ্ধার সংগঠক থাকতে পারে। ধরেন আমার ফ্যামিলি বড় ফ্যামিলি, 71 জন সদস্য আমার ফ্যামিলির ভিতরে। এর ভিতরে সব রকম ফিলোসফির লোক আছে, তো নাই তা নাই। ধরেন এটা ঠিক ফ্যামিলিতে ডমিনেট করি আমি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ফ্যামিলি থাকতে পারে। এখন রাজাকারের ছেলে সে যে বিএনপি করবে না এমন তুই না, আছে তো বিএনপির ভিতরে। তো আমি নিজে প্রকাশ্যে বলি, গুপ্ত জামাত আছে কমপক্ষে 20 ভাগ, এবং এটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল। তারেক রহমানের এটা একটা বড় চ্যালেঞ্জ, এই দলকে অন্তত গুপ্ত জামাত মুক্ত করা। কিন্তু সেটা তো করা কঠিন, গুপ্ত জামাত তো চেনা যায় না। একটু জনাব এম এ আজিজ, আমি আপনার কাছে একটু জানতে চাই, মানে 71-এ মারা গেলে 81-তে জন্ম, মানে এটা কি আসলে মানে চিকিৎসা বিদ্যা এটা আসলে সম্ভব কিনা? না, সম্ভব। চিকিৎসা শাস্ত্রে সম্ভব না বলছে আর কি। অর্থাৎ সে মুক্তিযুদ্ধের পরিবারের সদস্য, এই রাজাকারের ফ্যামিলি না, এই গ্লানির থেকে সে মুক্তি পেতে চাইছে। অর্থাৎ এটা তো একটা গ্লানিকর বিষয়। মুক্তিযুদ্ধ গেলে সে পরিচ্ছন্ন ব্যক্তি, সে দেশপ্রেমিক, এটা প্রমাণ। এই অনুশোচনার থেকে এটা কইছে, তো প্রমাণ করে না। তো একজনের বাবা মুক্তিযুদ্ধ থাকতেই পারে, তিনি এসে পরে ধরেন অন্য পার্টি জামাত ইসলাম করতে পারে, যেমন অলি গেছে না, যেমন আপনাদের এখানে কথা বললাম না, মির্জা মেজর আখতারুজ্জামান গেছে না, যেতে পারে, তার মতিভ্রম ঘটতে পারে, তার আদর্শের ভিত্তিতে তিনিও জোটে অংশ নিয়েছেন, কারণ জোটে গেছে দুইজনই কিন্তু দুই জায়গায়। কারণ মেজর আখতারুজ্জামান বহুবার বহিষ্কার হয়েছে দল থেকে, পাগলামির জন্য বহিষ্কার হয়েছে, এর ফলে আর পরের বারে নমিনেশন দেয়নি, সে বলছে চলে গেছে। অলি তার এলাকায়
এলাকায় তার ছেলেকে এমপি বানাইতে হলে জামাতের ভোট একটু জানতে চাই, মানে এর আগেও কিন্তু আরেকজন সাংসদ আমির হামজা তিনিও কিন্তু নানা ধরনের বক্তব্য বিভিন্ন সময় দিয়েছেন। আর সেক্ষেত্রে এই ধরনের বক্তব্যের ব্যাখ্যা যখন তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন যে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, ডিবি তুলে নিয়ে গেছিল, কারেন্টে শক দেওয়া হয়েছিল, যার কারণে তিনি উল্টাপাল্টা বকছেন। মানে রিমান্ডে গেলে উল্টাপাল্টা কথা বলা যায়, একটু জানতে চাই আপনার কাছে। না, রিমান্ডে যাই নাই কোনোদিন, সুতরাং বুঝবো না। ঠেলার নাম বাবাজি। রিমান্ডে যদি নানাভাবে ডিম থেরাপি দেয় তাহলে তো উল্টোপাল্টা বলতেই পারে। তাকে তাহলে গরম ডিম থেরাপি দিছে, এই কারণে বোধহয় উল্টোপাল্টা হয়ে গেছে। তো উল্টোপাল্টা যে হয়েছে মানসিক রোগী, সে সংসদে আসছে কেন? সে আল্লাহ বিল্লাহ করুক। জনগণ পাঠিয়েছে, ভোট দিয়েছে। জনগণকে তাহলে জামাত নমিনেশন দিল কেন? এই পাগলাকে উন্মাদরে জনগণ দিল কেন? আমি হারজা যেসব কথা বলে, হ্যাঁ, সেই সব কথা তো এইসব উন্মাদদের সংসদে দেওয়া উচিত না। আপনি দেখেন এই যে ছোট, এখন ছোট এই যে একটা মোটামুটি মার্জিয়া মমতাজ, তিনি বলছে যে শরিয়া আইন কি মানে আকাশ থেকে পড়ছে নাকি, বলেন। সাথে সাথে আর একটা ভয়েস চলে আসে। তারপরে বলছে যে আমরা একবার বলছি যে আত্মীয়র বাসায় থাকি, এখান থেকে তো আসা যাওয়া আমাদের কষ্ট। তিনি অস্বীকার করলেন, না আমি এটা বলি নাই। তখন ওই যে ইরা ধরছে কি, ওই যে রাশেদ, ওই যে এখন বিএনপিতে রাশেদ ধরছে। তখন টেলিভিশনে ওই অনলাইনে শয়তান আছে, ভয়েস তার দিছে, সে ঠিকই বলতেছে এটা। অর্থাৎ আমার কথা হলো, যারা উদীয়মান রাজনীতিবিদ, যারা নূতন প্রবীণ, অন্তত পক্ষে বাদামালের পোলাও দেশের প্রেসিডেন্ট হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে না, বাদামের পোলা, জুতা ফালিশালাও হয়েছে। আমাদের তো ভাষানিকি প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল, স্বশিক্ষিত হলে হয়, কিন্তু মিথ্যা কথাটা বলা। গতকালকে আমরা যেটা দেখেছি যে কিছু কিছু জামায়াত নেতা তারা পরিবারের যে অভ্যন্তরীণ যে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, ওয়াশিং মেশিন, ওভেন, এগুলোও কিন্তু চেয়েছেন। হ্যাঁ, চাইছে তো। ওই তো সবাই ছাড়ছিস, বলছে না আমরা ইলেকটেড হলে আমরা সরকারের কিচ্ছু নেব না। পরে ইয়ে চায়, গাড়ি চায়, হাসনাত আব্দুল্লাহ গাড়ি চায়, এরপরে আবার বসার জায়গাও চায়, পলিটিক্স করছেন কেমনে? ইলেকশন কম্পিং করলেন কোথায়? আরে এমপি যেখানে যায়, যেখানে মধু যায়, সেখানে মৌমাছি থাকবে। তো আপনি বাসায় বসে পলিটিক্স করেন, আপনি ইউনিয়নের অফিসের পাশে বসে আপনার ইউনিয়নের ডিস্টার্ব করবেন কেন? অর্থাৎ এখানে যেটা হয়েছে, এখানে ধরেন যেটা বলা হয়েছে, আমাদের দেশ তো ধরেন আমি চীনে গেছি, ওরা চাইনিজ ভাষা ছাড়া বলেই না, কিন্তু যেখানে ইংরেজি শেখা দরকার তাদের ইংরেজি শিখাইছে। আমাদের দেশটা তো ওই রকম উন্নত হয় নাই। আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ভাষাও জানতে হবে না তা না, জানতে হবে। তবে রাজনীতি করতে হলে স্বশিক্ষিত হতে হবে। মিথ্যা কথা বলা, চাঁদে মিথ্যা কথা বলবেন, সকালে বিকালে মিথ্যা কথা বলবেন, এটা উচিত না। ধন্যবাদ আপনার কাছে। অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপি, আপনার কাছে একটু জানতে চাই, একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। এই যে দেশের সর্বোচ্চ একটি স্থান মহান জাতীয় সংসদ, এখানে দাঁড়িয়ে যে বিভ্রান্তমূলক তথ্য দেওয়া হচ্ছে, মানে এই বিষয়টা, আপনি তো একজন সাংসদ ছিলেন, মানে এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখবেন? যিনি বলছেন যে তার বাবা 71-এ মারা গেছেন এবং তার জন্ম 81 সালে, আমরা আবার দেখেছি যে খবর প্রকাশ হয়েছে তার বাবা এখনো জীবিত, মানে এটা কি আসলে মানে এখানে? তার আগে আমি একটু কথা বলে নিই যে রাজ্জাকি ভাই যেটা বলেছেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এটা পাপিয়ারা মানে বিএনপি, আমি যদি সক্রিয় রাজনীতিতে আছি, পাপিয়ারা এ ধরনের কথা বলে। এখন হয় কি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, সেটা ঠিক, কারণ রাষ্ট্রের গণতন্ত্র, রাষ্ট্রের সার্বভৌম, রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হওয়ার যদি কোনো সম্ভাবনা সৃষ্টি করে, তখন স্বাভাবিক কারণেই রাষ্ট্রকে রক্ষা করার জন্য, জনগণকে নিরাপদ করার জন্য, সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য যে আন্দোলনটা হয়, যে ঐতিহাসিক ডাকটা, যে আহ্বানটা থাকে, ওই কাতারে তখন যারা যারা এসে পৌঁছায়, সেখানে কিন্তু একটা ঐক্যবদ্ধ রূপ গ্রহণ করে। ঠিক যেমনিভাবে জুলাই আগস্টের অভ্যুত্থানের এই 15 বছরের একটা ঐক্যবদ্ধ ব্যাপার। এখন রাজ্জাকি ভাইয়ারা বললেন যে সংসদে কে স্বাধীনতার পক্ষ, কে বিপক্ষ, এগুলা নিয়ে কাদা ছুড়াছুড়ি হয় কি, ঐতিহাসিকভাবে যে জিনিসটা সত্য, ঐতিহাসিক সত্য বিষয়টা প্রসঙ্গক্রমেই কিন্তু বারবারই চলে আসে। যখন আপনি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলবেন, কেউ যদি দেখা যায় জুলাই আগস্ট নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি আবেগ এবং পণ্য হিসেবে জুলাই আগস্টকে ব্যবহার করে ফায়দা লুটার চেষ্টা করছে এবং নিজেদের ভূমিকাটা জুলাই আগস্টের খুব প্রণিধানযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তখন স্বাভাবিক কারণেই কিন্তু প্রসঙ্গক্রমে বিষয়টা চলে আসে। আর আমি সত্যি অবাক হয়ে গেলাম
যে সংসদ সদস্য ৭১ সালে মুক্তিযুদ্ধের যে তালিকা দিছে, তার মানে যতগুলো শহীদ হয়েছে তার অর্ধেক তার পরিবারেরই। মানে বলতে বলতে টাইম পার হয়ে যাচ্ছে, তাও টাইম আরো লাগছে। যে বিশাল নাতিদীর্ঘ রচনা, এর ভিতরে নিজের পরিচয়টা যে সে পিতৃবিহীন করে ফেললো, মানে বলতে যে সে একবারও কিন্তু ভাবেনি। দেখেন, তার ৭১ সালে বাবা শহীদ হয়েছে, প্রকাশ্যে জাতীয় সংসদের পার্লামেন্টে সে বলেছে। আবার দেখেন, তার ৮১ সালে জন্ম, তাহলে জন্ম নিয়ে নিজেকে একটা প্রশ্নবিদ্ধ করলো। আবার তদন্ত সাপেক্ষে বেরোয় আসলো যে তার বাবা জীবিত আছে। তাহলে এই যে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করলো, এইটা জামাতের পুরানো অভ্যাস। দেখেন, জামাতের আমির সাহেব বলেছে, আমি একটা মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান। তো মুক্তিযুদ্ধে কে কোথায় কিভাবে কোন যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছে সেটার বর্ণনা কিন্তু উনি দেননি। হ্যাঁ, তাহলে এখন তাদের যে মাথা, এই মাথায় যদি এই ধরনের কথা বলে, তাহলে হাতারা একটা নাম টাম বলে জীবিত বাবাকে মৃত শহীদি বাবা, আর শহীদ বাবার পরে তার নিজের জন্ম, এটা একটা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে এরকম মানে অসত্য তথ্য নির্ভর সংবাদ পরিবেশন যে নয়, সেটা প্রমাণিত হলো। আর এইখানে যে ব্যাপারটা, এই যে পর্দা, ওভেন, ফ্রিজ, এরপরে বলবে যে আমাদের সংসদের পার্লামেন্টে বিল জমা দিতে, বক্তৃতা রাখতে প্রিপারেশন নিতে হচ্ছে, রান্না খাওয়ার সময় পাচ্ছি না, যদি প্যাকেট লাঞ্চ টাঞ্চ পার ডে সাপ্লাই দেওয়া দরকার ন্যাম ভবনের আবাসিক জায়গায়, এরকম দাবিও কিন্তু অদূর ভবিষ্যতে পার্লামেন্টে উঠার সম্ভাবনা খুবই হচ্ছে সন্নিকটে। এখন যারা লিল্লাবড়িকে খেয়ে পড়ে অভ্যস্ত, ইয়ানত, তারপরে ইয়ানতের নাম করে চাঁদাবাজি, বায়তুল মাল, জাকাত, সাদকা, ফিতরা, এগুলো নিয়ে যাদের চলে অভ্যাস, তাদের আচার আচরণ চলন বলনে আপনি দেখবেন এগুলো প্রকাশ হবেই। কারণ সৃষ্টি যার যেখান থেকে, এই সৃষ্টিকে কখনো অস্বীকার করা যায় না। যে আদলের সৃষ্টি, যে কালচারের সৃষ্টি, যে এনভায়রনমেন্টের সৃষ্টি, এবং জীবন বিধান পরিচালনার আয় ব্যয় যেটার উপর দিয়ে তৈরি, এইরকম আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি উত্তরণের কোনো পথ নাই। মানে চাঁদাবাজি থেকে এগুলো আসলে ভালো নয়। মানে ইয়ানতের কথা বলতে, ইয়ানত তো চাঁদাবাজি, মানে সেটা তো জোর করে নেওয়া হচ্ছে, জোর করে তো নেওয়া হচ্ছে। মানুষের বাসায় যে বাধ্য করা হচ্ছে যে ঠিক আছে 2 টাকা পারলে দেন, 1 টাকা পারলে দেন। এটা ধরেন যে একটা নিম্ন শ্রেণীর রিক্সা চালকের কাছে, একটা বস্তিতে যে মেয়েটা হোটেলে থালা বাসন মেজে খায়, তার কাছে যে 2 টাকা নিচ্ছে ওই তালিম ক্লাসের নাম করে, 1 টাকা নিচ্ছে। আবার কোটিপতি পুঁজিপতি যারা আছে তাদের কাছে 1 টাকা নিচ্ছে। কিন্তু অনেক জায়গায় তো দেখা যাচ্ছে হাদিস কোরআন বিক্রি করে নিচ্ছে, জোরপূর্বক দেশীয় অস্ত্র দিয়ে জোরপূর্বক, অথবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জোরপূর্বক নেওয়া হচ্ছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জোরপূর্বক নিচ্ছে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের বিত্তশালী ব্যক্তির কাছ থেকে। বিত্তশালী ব্যক্তির কাছ থেকে একটি মুদি দোকানও কি তিনিও কি বিত্তশালী? যিনি মুদি দোকানদার, না, মুদির দোকানদারের কাছে যে চাঁদাবাজিটা হচ্ছে, কি ধরেন রাস্তাঘাটে পথে চাঁদাবাজি তো চাঁদাবাজি। এখন চাঁদাবাজিটা ইসলামিক কায়দা কানুনের ভিতর দিয়ে চাঁদাবাজি, যেমন ইয়ানত, বায়তুল মাল, হাদিয়া, এগুলা ইসলামিক ল্যাঙ্গুয়েজ, কিন্তু বেসিক্যালি তো চাঁদাবাজি। বেসিক্যালি তো অন্যের অর্থ দিয়ে নিজে চলা, বেসিক্যালি তো অন্যের অর্থকে কেন্দ্র করে দল চালানো। একটা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, আজকে তুরস্ক টাকা দিচ্ছে, আজকে মিশর টাকা দিচ্ছে জামাত ইসলামকে, যে ওখানে 52টা গরু জবাই দাও। তো 52টা গরু কি কোরবানি হয় ওইভাবে পয়সা দিয়ে তুলে? ওটা ঈদের আগের দিন জবাই করে বিলি করা যাবে। তারপরে এই যে জাকাতের সামগ্রী গাজীপুরে দিচ্ছে জামাতের আমিরের নেতৃত্বে, এবার তার নির্বাচনী এলাকায় দিল। তো তাহলে একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে গেলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া উচিত, এবং ত্রাণ তহবিল থেকে এমপিদেরকে টাকা দিচ্ছে, সমান অংশে টাকা দিচ্ছে। সব এমপিদেরকে 10 লক্ষ টাকা করে রোজারি দিয়ে দিচ্ছে, এবং কুরবানি ঈদেও কিন্তু সব এমপিদের একইভাবে দেওয়া হয়েছে। তো একটা সিস্টেম তো থাকতে হবে। এখন এই যে এনজিও ভিত্তিক রাষ্ট্রগুলি, তারা এনজিওর নাম করে এই যে প্রমোট করছে বিশেষ বিশেষ দল, বিশেষ বিশেষ ব্যক্তি, এগুলো দেশের ভিতর কি বিভ্রান্ত তৈরি হচ্ছে না? বিভ্রান্ত তো তৈরি হচ্ছে। দান খয়রাতেরও তো সিস্টেম আছে। আপনি দেখেন, কওমি মাদ্রাসা থেকে যারা বের হয়েছে আলেম ওলেমারা, ওনারা অরিজিনালি ইসলামের যে জিসটা, সেটার বাইরে কিন্তু ওনারা কখনো যান না। এবং আমি নিজেও কওমি মাদ্রাসার একজন অনুসারী আপনি বলতে পারেন, কি রেসপেক্ট যেটা সেটা বলতে পারেন। কিন্তু আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক যারা বেরিয়েছে, তারা অরিজিনালি প্রোডাক্ট হচ্ছে জামাত ইসলামের। এখন এই আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক সবাই কিন্তু কওমি মাদ্রাসার এই 1.5 বছর 2 বছরে যত মুয়াজ্জেম ইমাম যারা ছিলেন মসজিদে, সবকিছুতে, মাদ্রাসার সবগুলোকে কিন্তু বের করে দিছে। বের করে দিয়ে জামাত ইসলাম সব দখল করে দিয়েছে গোটা বাংলাদেশের, এই ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়। তাহলে এখানেও সরকারকে দৃষ্টি দিতে হবে যে এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, যারা অরিজিনাল ইমাম মুয়াজ্জেম, তাদেরকে বাদ দিয়ে জামাত ইসলাম
দখল করে নিচ্ছে, এই দখল মুক্ত করতে হবে এখন ধর্মীয় প্রতিষ্ঠান। এটাও কিন্তু সরকারের উপর একটা গুরু দায়িত্ব। জি, ধন্যবাদ আপনাকে। এবং কওমি মাদ্রাসারা এই ব্যাপারে স্ট্রং ভূমিকা রেখে দখল মুক্ত হওয়ার ব্যাপারে ওনাদেরকেও তো অন্ততপক্ষে কথাবার্তা এবং সমাধানের জন্য একটা পথ ওনাদেরও বের করা ধন্যবাদ দরকার। আপনাকে। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজিকে আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে মাদ্রাসা দখল করে নেয়ার যে অভিযোগ দিলেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফে পাপিয়া, আপনি এই বিষয়ে কারা কি বলবেন? দখল করে নিচ্ছে মাদ্রাসা? জামাতের কথা বলছেন। এই জন্য আপনি জামাতের লোক একটা দাওয়াত দিবেন অলওয়েজ। আপনি যখন রাজনৈতিক বিশ্লেষক, না, এই কারণে রাজনৈতিক আমি আপনার বিশ্লেষক কাছ হলে থেকে উনি জিজ্ঞেস করছি। বলছেন যে জামাত দখল করে, আমি কেমনে বলবো দখল করে কি করে না? আপনি তো আমার প্রশ্ন করলেন দখল করে, আপনি কি বলেন, আমি কিভাবে বলবো ওরা দখল করে? এটা ডেফিনেটলি ইটস এ কোশ্চেন রিলেটিং টু জামাত পিপল। সুতরাং নেক্সট টাইম তাদেরকে ইনভাইট করবেন। মানে আপনি এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করবেন না, আমি জানি না তো, যেটা আমি কিভাবে আচ্ছা, বলবো? ওই যে উনি বলছেন উনি যে একটা কথা বলছিলেন দুই যে টাকা করে জামাত, টাকা নিতে। আমার কথা হলো যে আমার যে রাজনীতিতে কোন দিকে যাচ্ছে সেই আলোচনা, সেই আলোচনায় যদি আসেন, আজিজ ভাইয়ের একটা কথা আমি শুনলাম, জি, আমি please। তার কথাটা অ্যাপ্রিসিয়েট করি, যে যেখানে মধু সেখানে মৌমাছি যায়, যেখানে এমপি মুভ করে সেখানেই কর্মীরা যাবে। এমপির কাজ তা নয়। এমপির কাজ পার্লামেন্টে আইন প্রণয়ন করবে, শুধুই এই কাজ। এটা হল বেসিক কাজ। যেমন এই যে অর্থ বিল, এই দেশের মানুষ জানেই তো না যে বাজেট অধিবেশন হচ্ছে, অর্থ বিলটা কি। অর্থ বিল একটা আইন। এখানে টাকা যেভাবে বরাদ্দ বন্ট মানে খরচ হবে, খরচটা লেখা থাকে, লিপিবদ্ধ করা থাকে, কোন কোন খাতে কিভাবে টাকা ব্যয় করবে। এক খাতের টাকা আর এক খাতে নিতে পারবে না, দ্যাট ইজ ল। এই লটা পাশ করবে, এই অর্থ বিল যে ল, এই লটা পাশ করার জন্য আলোচনা চলবে পার্লামেন্টে। কথাটা বোঝার চেষ্টা করি। জি, sure। তা সেই যে আলোচনাটা পার্লামেন্টে হবে, আমার পার্লামেন্টে কি সে আলোচনা হচ্ছে? এখন যেখানে এমপি সেখানে কর্মী দৌড়াবে কেন? কর্মী দৌড়াবে উপজেলা চেয়ারম্যানের পিছে, যদি কাজের জন্য হয়। কিন্তু আমাদের রাজনীতি প্রেক্ষাপট আসলে তাই বলে কিনা? ভাই আমি